আমি বলি আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাঙালি, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমাদের সবাই পরিচয় বাংলাদেশি, আমরা কেউ সংখ্যালঘু না সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান, সবাই আমরা বাংলাদেশি, কিন্তু আমরা কোনো সংখ্যালঘু এই কথাটা আমাদের রাজনীতির হচ্ছে একটা বিভাজন করার জন্য। আমরা এই বিভাজন চাই না, আমরা সবাই বাংলাদেশি হিসাবে থাকতে চাই। ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে কিছু আজগবি খবর প্রচার করে, এ বিষয়ে যদি কিছু বলতে চান। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এটা ওনারা যে মেসেজগুলো দেয় সারা বিশ্ব মানুষ দেখে, কিন্তু যেইগুলোর মধ্যে কোনো সত্যতাই নাই, একদম সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি দেশদ্রোহিতার সামনে। হ্যাঁ, এবং ওনারা একটা সংখ্যালঘু দিয়ে একটা আমাদের দেশে দাঙ্গা সৃষ্টি করা এবং অস্থির পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে, সেটা বাংলাদেশের জনগণ হইতে দেবে না এবং জনগণ মানে নাই। এবং সংখ্যালঘুরা অনেক ভালো আছে। আমাদের দেশ হচ্ছে একটা সম্প্রীতি স্বজন সম্প্রীতির একটা দেশ, এবং আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ আমরা একত্রে বাস করছি। আমি বলি আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাঙালি, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমাদের সবাই পরিচয় বাংলাদেশি, আমরা কেউ সংখ্যালঘু না সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান, সবাই আমরা বাংলাদেশি, কিন্তু আমরা কোনো সংখ্যালঘু এই কথাটা আমাদের রাজনীতির হচ্ছে একটা বিভাজন করার জন্য। আমরা এই বিভাজন চাই না, আমরা সবাই বাংলাদেশি হিসাবে থাকতে চাই। সংখ্যাগুরু না, সবাই সমান, এখানে সবাই বাংলাদেশি, সবাই। গতকালকে আপনাদের হিউম্যান রাইটস একটা ডে গিয়েছেন, সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, ভারত আমাদের যে দেশের একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডাগুলো চালাচ্ছে, সেই ক্ষেত্রে জেনেভা কনভেনশন একটা তারা ভায়োলেট করেছে কিনা সেই সম্পর্কে আপনারা কি? হ্যাঁ, তারা জেনেভা কনভেনশন অবশ্যই ভায়োলেট করছে। তারা যে পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের আসলে বন্ধু, মানে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে থাকতে চায় না, তারা আমাদের প্রভু হিসেবে থাকতে। আমরা প্রভু হিসেবে মানবো না। আমরা বাংলাদেশের কোনো 18 কোটি জনগণ, আমরা 18 কোটি সৈনিক, আমরা 18 কোটি সৈনিক। আমরা তারা যদি প্রতিবেশী বন্ধু হিসেবে থাকতে বেস্ট, কিন্তু তারা প্রভু হিসেবে থাকার চিন্তা করলে এরা থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আপনারা কি মনে করেন যে আমরা ইন্ডিয়া থেকে যে আমাদের পেঁয়াজ তেল এটা সেটা আমরা যে আনি, এটা যদি বন্ধ হয়ে যায় বা আমরা যদি ওনাদের কাছ থেকে না আনি, আমরা আমাদের বাংলাদেশ অচল হয়ে যাবে বা তাদের খাবার ছাড়া আমরা চলতে পারবো না। ইন্ডিয়া চলে যাবে, আমরা না গেলে তারা অচল হবে। আমাদের অনেক বাজার আছে, আমরা খোলা বাজারে আমরা মাথা ঠুকানি করে একটা সর্বশেষ প্রশ্ন, যদি আপনার জাতীয়তাবাদী দল আপনার আগামীতে ক্ষমতায় আসেন, তাহলে ইন্ডিয়ার সাথে আপনাদের এই জাতীয়তাবাদী দলের আপনার কি ধরনের সম্পর্ক থাকবে? বন্ধু হিসাবে আমরা চাই না, আমরা বন্ধু হিসাবে চাই, আমরা প্রতিবেশী হয়ে থাকতে চাই, প্রতিবেশী হিসাবে মিলেমিশে থাকি, আমরা ওইভাবে থাকতে চাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি সংস্কার আগে চাচ্ছেন না দ্রুত নির্বাচন? সংস্কার করা তাদের ম্যান্ডেট কি? সামান্য সময় তাদের ম্যান্ডেটটা কেটেছে। অর্থাৎ সেটেল গভর্নমেন্টের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়। তাছাড়া নির্বাচন ছাড়া কোনো মতে সমস্যার সমাধান হবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সেটেল গভর্নমেন্টের হাতে হ্যান্ড ওভার। আমি একটু রাষ্ট্রের অভিভাবক ছাড়া কখনো একটা রাষ্ট্র পরিচালনা চলতে পারে না। যেহেতু এখন যে সরকার আছে, ঠিক আছে, ওনারা আসলে রাষ্ট্র অভিভাবকভাবে হিসেবে এবং রাষ্ট্র সংস্কারের, আমরা চাবো রাষ্ট্র সংস্কারের কথা বলে ওরা যদি ওনারা জন্য নির্বাচনটা দীর্ঘমেয়াদী করে না নিয়ে যায়, আমরা চাই নির্বাচন দিয়ে নির্বাচনের সরকারের মাধ্যমে পরিচালনা করার সুযোগ আমাদের তো সরকার, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনার গ্রেনেড হামলা থেকে অন্যান্য যে মামলাগুলো ছিল আপনার তারেক রহমান সাহেবের বিপক্ষে, ঠিক আছে, ওনারা তো আপনার ইয়ে থেকে মুক্তি দিয়েছেন। রিসেন্টলি কি উনি দেশে আসবেন কিনা সেটা আপনারা জানতে পেরেছেন? এটা দলীয় হাইকমান্ডের বিষয়টা আমরা জনগণের ইচ্ছা, তারেক রহমান আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু করার 18 কোটি মানুষের ইচ্ছা। অতএব 18 কোটি মানুষের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ।